আমি পিয়ালি। তো আজকে আমি এখনও অবধি ডিসেম্বরে যা যা পড়েছি, যা যা বই পড়েছি, যা যা উপন্যাস পড়েছি, গল্প পড়েছি, সেগুলো নিয়েই আমি একটু আলোচনা করে নেব তোমাদের সাথে। তো আচ্ছা, আগের মাসে মানে নভেম্বর মাসে আমি দেখিয়েছিলাম যে আমি 2টো বই পড়েছি, কিন্তু তার সাথে সাথে আমি পূজাবার্ষিকী থেকে বেশ কিছু উপন্যাস বা গল্প পড়েছি। সেগুলো আমি শেয়ার করতে পারিনি, যেগুলো আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি, কিন্তু তোমাদেরকে ইউটিউবে আমি এখানে ভিডিওতে মেনশন করিনি। তো সেইগুলো নিয়ে আমি আগে একটু কথা বলে নিতে চাই, তারপর আমি বাকি জিনিস যেগুলো আমি ডিসেম্বরে পড়ে শেষ করেছি সেগুলো নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো প্রথম যে উপন্যাসটা পড়েছি সেটা ছিল কাজল ভট্টাচার্যের লেখা এক্সট্রা। এটি বই হিসেবে প্রকাশিত হয়েছে শব্দ প্রকাশনী থেকে। এবার সেখানে আরও কিছু গল্প উপন্যাস নিয়ে এটা তার সাথেই আছে। তো এইটা বেরিয়েছিল 1431-এর অরণ্যমন পূজাবার্ষিকীতে। তো এই উপন্যাসটা আমি পড়েছি। এটা উপন্যাস বলে আমার প্রথমত মনে হয়নি, এটার লেন্থ অনুযায়ী এটা উপন্যাস বলে আমার মনে হয়নি। আচ্ছা, তো এখানে যেটা দেখানো হয়েছে, চাইল্ড অ্যাবিউজ, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, বা ধরো এর পরিপ্রেক্ষিতে কিছু খুন এবং তার পিছনে কিছু মানসিক এবং সামাজিক জায়গা এখানে উঠে এসছে। এবং এটা নিয়েই পুরো গল্পটা ছিল, ঠিক আছে। তো এই ছিল আমার প্রথম পড়ে ফেলা উপন্যাস অরণ্যমন থেকে, অরণ্যমন পূজাবার্ষিকী 1431 থেকে। এর পরের যে উপন্যাসটি আমি পড়েছি সেটা হলো রক্ত চামুণ্ডা, মনীষ মুখোপাধ্যায়ের লেখা। এটাও ওই একই অরণ্যমন পূজাবার্ষিকী 1431-এর। এটি প্রকাশিত হয়েছে বই হিসেবে দ্বীপ প্রকাশনী থেকে সম্ভবত। আর এইটাতে উঠে এসেছে এক ভয়ঙ্কর দেবী এবং তার মন্দির, এবং কিভাবে রসুলপুরে তার মন্দির স্থাপিত হয়েছে, কেন পুজোর ভার আদিবাসীদের ওপর দেওয়া হয়েছে, কেন সেখানে মানুষ খুন হচ্ছে, কী কারণে সেখানে বাড়ি ভাঙা যাচ্ছে না, এই সব কিছু নিয়েই একটা অতিলৌকিক রহস্যের উপন্যাস এখানে দেওয়া হয়েছে। মানে এইটা বিষয়বস্তু এইটাই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি একটি বড় গল্প পড়েছি ওই সেম জায়গা থেকে, অরণ্যমন 1431 পূজাবার্ষিকী, যেটির নাম হলো লোলু। এটিও অন্যান্য গল্পর সাথে প্রকাশিত হয়েছে অরণ্যমন প্রকাশনী থেকে, এবং সৈকত মুখোপাধ্যায়ের খুবই বিখ্যাত একটি বই। তো এই যে গল্পটি তার মধ্যে থেকে লোলু, এটা আমি পড়েছি। এখানে কিছু প্রাচীন অতিলৌকিক জায়গার লোকাচার, কিছু উপজাতির ধর্মীয় বিশ্বাস থেকে এক ধরনের সংস্কার আবদ্ধ জীবন এবং অভিশাপ কীভাবে বিভিন্ন বৈজ্ঞানিক তাতে জড়িয়ে পড়ছে, এবং তাই নিয়েই কীভাবে কী কী ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের, এই জায়গাগুলো নিয়েই লেখা হয়েছে হচ্ছে লোলু। বেশ ভালো লেগেছে আমার এই গল্পটা, বেশ ভালো ছিল, অনেক ইনফরমেশন ছিল, অনেক ঐতিহাসিক জায়গা এখানে উঠে এসছে, ঐতিহাসিক ইনফরমেশন উঠে এসছে, কিছু আন্দোলনের জায়গা উঠে এসছে, তো বেশ ভালো লেগেছে এটা। এরপর আমি যেটা পড়েছি, যে বড় গল্পটি পড়েছি ওই একই অরণ্যমন 1431 থেকে, সেটির নাম হচ্ছে দধিচি। এটিও খুব নাম করা একটি গল্প বা উপন্যাস। তো এটাও বেরিয়েছে সম্ভবত অরণ্যমন পাবলিকেশন থেকে, তমগ্ন নস্করের লেখা। তো এখানে যেটা উঠে এসছে, এক অপদেবতা এবং তার প্রতিরক্ষার জন্য আর বিপরীত শক্তির জায়গা থেকে এক ধরনের শক্তি, এবং তার প্রতিরক্ষার জন্য আরেক ধরনের শক্তির উদ্ভব হচ্ছে, ঠিক আছে। তো সেই জায়গাটাই এখানে দেখানো হয়েছে। এবং বন কোতলপুরের ভট্টাচ বাড়িতে এই সমস্ত বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটবে, এবং তারপর সেখান থেকেই এই রহস্য উদ্ঘাটিত হবে, এবং সেখানকার লোকযাত্রা, লোকাচার, বিশ্বাস, পরিবার, তাদের জীবনযাত্রা, এইসব নিয়ে এই গল্পটি লেখা হয়েছে।
আচ্ছা, এরপর আমি যে ছোট গল্পটি নিয়ে আলোচনা করব সেটা হলো কলকে ফুল। এটিও অরণ্যমন 1431 প্রকাশিত হয়েছে পূজাবার্ষিকীতে। এখানে দেখানো হয়েছে যে ঘেটু একটি বাচ্চা মেয়ে এবং তার জীবন, তার মায়ের মৃত্যুর পরেও তার কিভাবে মায়ের সাথে যোগাযোগ আছে এবং সেই মায়ের জোরেই সে কিভাবে সমস্ত প্রতিকূলতার থেকে বেরিয়ে আসছে, এই ধরনের একটা বিষয়বস্তু নিয়ে গল্পটি লেখা। ভীষণভাবে মন ছুঁয়ে যাওয়ার মতন একটি গল্প। এরপর আরেকটি ছোট গল্প দেবজ্যোতি ভট্টাচার্যের মৌলা ভাইয়ের কিস্সা। এখানে প্রথম একটা অংশ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস থেকে দেওয়া হয়েছে এবং তারপরে এই মৌলা ভাইয়ের যে জীবন, তার যে তার দুজন স্ত্রী এবং সেই দুজন স্ত্রীর মধ্যে কীরকম সম্পর্ক, কেন তিনি দুজনকে বিয়ে করেছিলেন, তার কীরকম চরিত্র ছিল, সেই জায়গাগুলো নিয়েই গল্পটি লেখা। গল্পটির মধ্যে একটা অদ্ভুত জায়গা দেখা যায়, যেখানে লেখক বলছেন যে কম্বোডিয়ার মতো জায়গায় অনেকেই সেখানকার নিত্য নৈমিত্তিক জীবনের সাথে মানিয়ে নেওয়ার জন্য অনেক মহিলাদেরকে ব্যবহার করে থাকেন, কিন্তু মৌলা ভাইয়ের মধ্যে সেই ব্যবহার করার টেন্ডেন্সি দেখা যায়নি। তিনি দুটো বিয়ে করলেও দুজনকেই সমান গুরুত্ব এবং সম্মান দিয়েছেন। তো তারপরেও মানে সেই চিন্তাভাবনার মধ্যেও কোথাও একটা পুরুষতান্ত্রিক স্ট্রাকচার উঠে এসছে বলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। যাই হোক, তো গল্পটা আমার খুব একটা ভালো লাগেনি এবং তো এইটা নিয়েই ছিল গল্পের মেন বিষয়বস্তু। এর পরের আরেকটি ছোট গল্প অরণ্যমন 1431 থেকেই, নীরব ভালোবাসা, শঙ্কর চ্যাটার্জির লেখা। তো এই গল্পটিতে যেটা দেখানো হয়েছে যে একটি ছেলে, সে মানে নিজের অনুভূতির কথা বলতে পারছে না, কিন্তু তারপরে শেষ পর্যন্ত সেই অনুভূতির কথা জানতে মেয়েটি কী করবে সেই নিয়েই গল্পটা পড়তে বেশ ভালো লেগেছে, এমনিও বেশ ভালো ছিল বিষয়বস্তু। আমার খুব একটা ভালো লাগেনি, হ্যাঁ পড়তে ভালো লেগেছে, লেখার ধরন ভালো ছিল, মোটামুটি লেগেছে আমার গল্পটা। তো এই ছিল আমার আগের মাসে পড়ে ফেলা কিছু গল্প উপন্যাস অরণ্যমন 1431 থেকে। এবার আমি এই মাসে যা যা পড়েছি সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। আচ্ছা, এই মাসে অরণ্যমনের 1432 পূজাবার্ষিকী থেকে আমি পড়েছি জিনিয়ার জন্য উপন্যাসটি, কাজল ভট্টাচার্যের লেখা, যেটা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, সুদর্শনপুরে দুটো বাচ্চা ছেলে মেয়ে স্কুলে পড়াকালীন একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং দুজনের পরিবার থেকে বিভিন্নভাবে তাদের বাধা দেওয়া হয় এবং মেয়েটির বাবা, যেহেতু মেয়েটির বাবা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তার একটা ক্ষমতার দাপট ছিল, সেই জন্য সেই ছেলেটির বাবাকে দূরে বদলি করে দেওয়া হয় অন্য জায়গায় এবং ছেলেটিকেও তার জন্য বাড়িতে যথেষ্ট মারধর করা হয়, মেয়েটিকেও অনেক অত্যাচারের মুখোমুখি হতে হয় এবং তারপর দেখা যাবে মেয়েটি আত্মহত্যা করছে এবং তারপর এটা নিয়েই গল্পটা যে মেয়েটাকে সত্যিই আত্মহত্যা করেছিল এবং ছেলেটিও দেখা যাবে বহু বছর পরে তার যে বর্তমান ওয়াইফ, সে হচ্ছে আবার আর্কিওলজিক্যাল নানা রকম রিসার্চের সাথে জড়িত। তো সেই মেয়েটির সাথে সে ফিরে আসছে এখানে পুলিশ সুপারিনটেন্ডেন্ট হয়ে সেই একই রহস্য উদ্ঘাটনের জন্য। এবার সেখানে ছেলেটি কি সত্যি ফিরছে নাকি এর মধ্যে কি ভৌতিক অলৌকিক ঘটনা উঠে আসছে, তাই নিয়ে পুরো উপন্যাস। বিষয়বস্তু ভালো ছিল, গল্পটা লেখার ধরন ভালো ছিল, সমস্তটাই ঠিকঠাক, কিন্তু লাস্টের দিকটা আমার একটু মনে হয়েছে জটিল হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে গল্পটি আমি পড়েছি শেষ পাতা মনীশ মুখোপাধ্যায়ের, এটিও আমার বেশ ভালো লেগেছে। এটি একটি রাজনৈতিক সামাজিক জায়গা থেকে লেখা। এখানেও একটি মেয়ের জীবন দেখানো হয়েছে, যে হচ্ছে তার পরিবারে উত্তরবঙ্গে বড় হয়েছে তার দুই দিদির সাথে এবং তার বাবা নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং তাকে খুন করা হবে এবং তারপর থেকেই তার মধ্যে একটা জেদ ঢুকে যাবে। সে তার বাবারই এক বন্ধু বিনয় কাকুর সাথে কলকাতায় আসবে, পড়াশোনার জন্য কলেজে ভর্তি হবে। তারপর তার জীবনের ওপর দিয়ে কী যাচ্ছে, সে কীভাবে রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ছে, রাজনীতিতে কী গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার পরিবারের কী অবস্থা, পরিবারের সুযোগে রাজনীতি তার কাছ থেকে কী সুযোগ নিচ্ছে, রাজনীতি মানে কি শুধু ক্ষমতা, এই জায়গাগুলো নিয়েই পুরো গল্পটা লেখা হয়েছে। তো আমার বেশ ভালো লেগেছে এই গল্পটি, এই উপন্যাসটি। আচ্ছা, এরপর আরেকটি উপন্যাস এখান থেকেই পড়েছি আমি, সংস্থিতা, মোহনা দেবরায়ের লেখা।
তো এই উপন্যাসে দেখানো হয়েছে অলিভিয়া বহু বছর পর তার ঠাকুমার গ্রামের বাড়িতে আসছে দুর্গাপুজোর সময়। অনেক বছর এই বাড়িতে দুর্গাপুজো বন্ধ ছিল। এবার সে ঠাকুমাকে বিভিন্নভাবে প্রশ্ন করছে, সে দাদুকে বিভিন্নভাবে প্রশ্ন করছে, কিন্তু কারোর কাছ থেকেই সে গল্প সেভাবে শুনতে পাচ্ছে না। শেষ পর্যন্ত সে গল্পটা জানবে এবং কী সত্যি বেরিয়ে আসবে তাই নিয়েই পুরো গল্পটা। এই গল্পটাও আমার বেশ ভালো লেগেছে এবং এখানে যে একটা সামাজিক জায়গাগুলো উঠে এসছে, যে অপরাধ মনস্কতার জায়গা, ধর্মের নামে যে অপরাধ মনস্কতার জায়গা উঠে এসছে, সেইটাই এখানকার মেন বিষয়বস্তু ছিল। তো বেশ ভালো লেগেছে আমার এই উপন্যাসটি। আচ্ছা, এরপর হচ্ছে এই বইটি যখন মৃত্যু আসে, মিথিল ভট্টাচার্যের লেখা। এটি ক্যাফে টেবিল থেকে প্রকাশিত হয়েছে এবং এটার দাম হচ্ছে 300 টাকা। এই হচ্ছে বইটা। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 199। এখানে যে কটা গল্প আছে, এখানে টোটাল 7টা গল্প দেওয়া হয়েছে এবং 7টাই গল্প বিভিন্ন রকমের অলৌকিক গল্পের মধ্যে দিয়ে গেছে। বিভিন্ন অলৌকিক জায়গা উঠে এসে প্রত্যেকটা গল্পই বেশ অসাধারণ লেগেছে আমার, ভীষণ ভালো ছিল। প্রত্যেকটার বিষয়বস্তু ভীষণ ভালো ছিল। আর আমি বেশি কিছু বলছি না। এই গল্পগুলো সত্যি পড়তে গিয়ে একটা অন্যরকম অনুভূতি হয় এবং তার মধ্যে সমাজ কখনো উঠে এসছে, তার মধ্যে পরিবার কখনো উঠে এসছে, তার মধ্যে বিভিন্ন ধরনের ভয়, মানসিকতা, সাইকোলজিক্যাল জায়গা, এগুলো উঠে এসছে। এই সব কিছু নিয়েই এখানের এই 7টা গল্প ছিল, বেশ ভালো লেগেছে আমার। আচ্ছা, এর পরের যে বইটি নিয়ে কথা বলবো আমি, সেটা হলো পদ্মগোখ্র ছোবল। এই বইটি আমি জাস্ট রিসেন্টলি শেষ করেছি, বিহান ডাহুকি গোয়েন্দা সিরিজের থ্রিলার উপন্যাস রজত শুভ্র মজুমদার। এই বইটি আমার অসাধারণ লেগেছে। এগেন ভীষণ ভালো লেখা এবং বইটা আসলে বেশি দিন হলো বেরোয়নি, এটা নতুন বই একদমই। দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এটার দাম হচ্ছে 350 টাকা। তো টোটাল পেজ নাম্বার হচ্ছে 256। আচ্ছা, তো এই বইতে দেখানো হয়েছে যে দুজন খুন হয়েছেন, একজন ডাক্তার এবং তার একজন সহকারী, এবং সেই খুনের রহস্য সমাধান করতে গিয়ে আরও বহু মানুষকে একটা জায়গা বেরিয়ে আসবে। মধুপুরের জায়গায় এই খুনটা দেখানো হচ্ছে এবং সেখানে বিহানো ডাহুকি, মানে ওনার নাম হচ্ছে প্রত্যুৎ পণ্যমতি, প্রজ্ঞান পরাঙ্গম পুততণ্ডু, ঠিক আছে। আর সাহসিনী ডাহুকি দত্ত, এই দুজন মিলেই এই রহস্যের সমাধান করবে। এনাদের হয়তো আরও অনেক গল্প আছে, আমার পড়া ছিল না, এটাই আমি প্রথম পড়লাম এবং আমার যথেষ্ট ভালো লেগেছে লেখার ধরন এবং সত্যি খুব ভালো ছিল গল্পটা। এবং গল্পের পরতে পরতে সামাজিক বিভিন্ন জায়গা উঠে এসছে এবং তার সাথে সাথে বিহান এবং এখানে দিব্যান বলে একজনের চরিত্র দেখানো হয়েছে, যার চরিত্রটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই গল্পে। এবং যে একটি বাচ্চাকে দেখানো হয়েছে, বাচ্চাটির নাম হচ্ছে বুদবুদ। তো তার যে জায়গাগুলো দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো লাগবে এবং গল্পটা পড়তে গিয়ে ভীষণই ভালো লাগবে। এখানে বহু চরিত্র দেখানো হয়েছে, তাই একটু ধীরে ধীরে পড়াই ভালো বইটি। এবং বইটির শেষে গিয়ে একটি চমক আছে, তো আমার বেশ ভালো লেগেছে এই বইটা, বেশ ভালো ছিল।
আচ্ছা, এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো নাইমুর রহমান নাহিদের নিছক কোনো স্বপ্ন নয়। তো এই ছিল বইটার মেইন হচ্ছে 92 পেজেস আছে। বইটার দাম হচ্ছে 200 টাকা। অভিযান পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইটিতে যে গল্পটি দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে একজন পুলিশ অফিসার প্রতিদিন রাত্রিবেলা একটি করে স্বপ্ন দেখছেন এবং সেই লোকগুলোই খুন হয়ে যাচ্ছে। এটা কী করে সম্ভব? যে মানুষগুলোর সাথে তার কোনো সংযোগ নেই, পুরোপুরি তিনি হুবহু বলে দিতে পারছেন যে কী হয়েছে। তো এই রকম একটা আবহের মধ্যে দিয়েই সেই পুলিশ অফিসারই আবিষ্কার করবেন যে কীভাবে খুনগুলো হচ্ছে। পড়তে বেশ ভালো লেগেছে, বিষয়বস্তু খুব একটা ভালো না লাগলেও পড়তে বেশ ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে কি। তো এইটা নিয়েই গল্পটা লেখা ছিল। তো এই হলো আমার নেক্সট বই। তো আমার এর পরের বই হচ্ছে হলুদ ট্যাক্সি, বিশ্বদীপ দের লেখা। এই বইটি বৈভাষিক থেকে প্রকাশিত হয়েছে। বইটির দাম 150 টাকা। পেজ সংখ্যা হচ্ছে 64। তো এই বইয়ে এমন কিছু কিছু লেখা আছে, এটা কোনো ফিকশন নয়, এটা নন ফিকশন একটি বই। এখানে লেখক বিভিন্ন অনুভূতিকে তুলে ধরেছেন এবং যে অনুভূতিগুলো খুব বাস্তব, এবং সবথেকে বড় কথা এখানে খুব ছোট ছোট জায়গা, যেমন কলেজ স্ট্রিটের রাস্তা, হঠাৎ কোনো ফোন বেজে যাওয়া, কোনো হলুদ ট্যাক্সি, কোনো বৃষ্টির দিন, বা কোনো হয়তো জীবনানন্দের কবিতা, ভ্যান গগের আত্মহত্যা, বিভিন্ন ধরনের জায়গা, বা এই হঠাৎ কারেন্ট চলে যাওয়া, এই যে ছোট ছোট বিষয়গুলোই মানুষের জীবনে কত বিভিন্ন রকমের অনুভূতির সামনাসামনি করে দেয় মানুষকে, সেই জায়গাগুলোকে উনি ভীষণ সুন্দর করে লিখেছেন। আমার বইটা পড়তে অসম্ভব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। লেখার ধরন, যেভাবে উনি অনুভূতিগুলোকে লিখেছেন সেইভাবে, মানে এত সুন্দরভাবে, এত সহজ সরলভাবে উনি ব্যক্ত করেছেন, আমার খুব ভালো লেগেছে বইটা পড়তে। এবং বেশ ভালো ছিল এটা বেশ ভালো কিছু লেখা নিয়ে তৈরি। তো এটা হচ্ছে বৈভাষিক থেকে প্রকাশিত, 150 টাকা দাম। আচ্ছা, তো এর পরের যে উপন্যাস সেটা হলো নষ্ট চাঁদ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটি আমি পড়েছি অন্তরী পাবলিক পূজাবার্ষিকে থেকে, এই বছরেরই 1432-এ। আচ্ছা, সেই একজন, মানে শিপ্রা নদীর তীরে দেখা যাবে একজন সন্ন্যাসী বিভিন্ন ধরনের অদ্ভুত কাণ্ড করছিলেন। তিনি স্নান করছিলেন ওখানে। এবার সেই সন্ন্যাসী হচ্ছে রাজা ভর্তৃহরি। সেই মহারাজ ভর্তৃহরির জীবন কাহিনী নিয়েই এই উপন্যাস। কেন তিনি সন্ন্যাসী হয়ে গেলেন, কেন তিনি তার জীবনধারার মধ্যে এত বড় পরিবর্তন আনলেন, তার জীবনে কী কী হয়েছিল, তিনি কীরকম ধরনের মানুষ ছিলেন, তার জীবনে মহিলাদের একটা জায়গা, তার রাজ্য শাসন করার একটা জায়গা, সমস্ত কিছু মিলিয়েই এই গল্পটি। এবার এই উপন্যাসটি বেশ ভালো লেগেছে, লেখার ধরন খুব ভালো ছিল, এবং লেখার মধ্যে দিয়ে অনেক জীবনের অর্থ, জীবনের অনেক মূল্যবান জায়গা উঠে এসছে, এবং বেশ অন্তর্নিহিত প্রচুর কথা এখানে উঠে এসছে। লেখা, মানে ভাষা খুব সুন্দর ছিল। এই লেখার পড়তে ভীষণই ভালো লেগেছে। তো এই ছিল আমার পরবর্তী পড়া উপন্যাস, নষ্ট চাঁদ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। তো
তো আজকে এই পর্যন্তই। এইগুলোই আমি এখনও অবধি ডিসেম্বর মাসে পড়ে শেষ করেছি, সেগুলোই আমার তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। সবাই খুব ভালো থেকো।